এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের লেকচার 4 নিয়ে আলোচনা করব। সরলরৈখিক স্থির কিস্তি পদ্ধতির মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। এর আগে আমরা 3টি লেকচার শেষ করেছি, যেগুলোতে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সরলরৈখিক পদ্ধতি সংক্রান্ত কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও এই ক্লাসটিও সরলরৈখিক পদ্ধতি সংক্রান্ত, তবে এই ম্যাথটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেখান থেকে যে কোনো একটি বোর্ডে প্রশ্ন, এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে। মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সংক্রান্ত সমস্যা। এই একটি ম্যাথ বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্ন সেশনে ভিন্ন ভিন্নভাবে এসেছে। আমরা সবগুলো ম্যাথের সলভ দেখাবো, তবে প্রায় সেম উদ্দীপক থেকে প্রশ্নগুলো একটু চেঞ্জ করে দেয়। আমরা প্রথম উদ্দীপকটা পড়ে নিই। 2014 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাংশ মূল্য 20,000। তাহলে এতটুকু পর্যন্ত একটা ঘটনা শেষ। 16 সালে 1 অক্টোবর তারিখে 1,60,000 টাকায় মেশিনটি বিক্রয় করা হয়। ওই যে 2014 সালের 1 জানুয়ারি যে মেশিনটি ক্রয় করেছিলাম, সেটি আমি 16 সালে বিক্রি করে দিচ্ছি 1 অক্টোবর তারিখে। প্রতি বছর 31 ডিসেম্বর হিসাব বর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করে ওই প্রতিষ্ঠানটি। ক নম্বরে বলা হয়েছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। খ নম্বরে 16 সালের অপচয় সংক্রান্ত লেনদেনের জাবেদা, অর্থাৎ শুধু অপচয়ের জাবেদা। 14 সাল হতে 16 সাল পর্যন্ত অপচয় হিসাব, অর্থাৎ খতিয়ান প্রস্তুত করো 3 বছরের জন্য। প্রথমে ক নাম্বারটা আমরা নির্ণয় করব। এখানে অপচয়ের হার দেওয়া নাই। আমরা সব জানি সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার দেওয়া না থাকলে বিকল্প একটি সূত্র রয়েছে, সম্পদের ক্রয় মূল্য বা মোট মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। ক্রয় মূল্য হতে পারে অথবা মোট মূল্য হতে পারে। ক্রয় মূল্য অর্থাৎ এখানে সবসময় মোট মূল্য লিখতে হয়। যেমন দেখো, আজকে একটা মেশিন ক্রয় করা হয়েছে কত দিয়ে? 2,80,000 দিয়ে। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000, তাহলে টোটাল 3 লক্ষ টাকা। তো একটা মেশিন ক্রয়ের জন্য যা যা খরচ হয় সম্পূর্ণ মূল্যটা এখানে লিখতে হবে। তাহলে 2,80,000 প্লাস 20 মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত দেখি আমরা। ভগ্নাবশেষ মূল্য 20,000। আর এটার কি আয়ুষ্কাল কত দেওয়া আছে? আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে, আয়ুষ্কাল 5 বছর। তাহলে 2,80,000 থেকে 3 লক্ষ থেকে 20,000 বাদে 2,80,000 টাকা 5 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 56,000 টাকা কি আসবে? অপচয়ের পরিমাণ আসবে, অর্থাৎ বার্ষিক অপচয়ের পরিমাণ হচ্ছে কত? 56,000। এখন ক নাম্বারে কিন্তু আমাকে অপচয় নির্ণয় করতে বলে নাই, তবে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য বার্ষিক অপচয়টা দরকার। এটা আমরা টিকা আকারে, আমরা ক নাম্বারের নিচে এটা করতে পারি টিকা আকারে। ঠিক আছে, 56,000 টাকা আসবে। এখানে দেখো, এটা হচ্ছে 14 সালের, তাহলে 2014 56 পাইলাম সম্পূর্ণ বছরের। আমরা জানি সরলরৈখিকে প্রতি বছর অপচয় সেম হয়। 16তেও কি 15তেও 56, কিন্তু 16তে এটা আমরা সম্পূর্ণ ব্যবহার করি নি। 14 সালের 1 জানুয়ারি কিনছিলাম, তাহলে 14 সালে 1 বছর, 15 সালেও 1 বছর, কিন্তু 16 সালে ওই মেশিনটি 1 অক্টোবর 1,60,000 টাকায় বিক্রি করে দিচ্ছি। তাহলে 3 লক্ষ টাকা দামের ওই মেশিনটি 16 সালে কি আমরা সম্পূর্ণ বছর ব্যবহার করছি, নাকি 1 অক্টোবর পর্যন্ত? 1 অক্টোবর মানে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, অক্টোবরটা ধরতে হবে না, কারণ 1 অক্টোবর যে কথা, সেপ্টেম্বরের 30 তারিখ একই কথা। ঠিক আছে, তাহলে এখানে এই অক্টোবরটা ধরা যাবে না, 9 মাস ব্যবহার করছি আমরা। তাহলে এই 56,000কে 12 দ্বারা ভাগ, 56,000কে 12 দ্বারা ভাগ করে 9 দ্বারা যদি গুণ করি, আমরা 9 মাসের অপচয় পাবো। কারণ কেন? 16 সালে আমরা 12 মাস ব্যবহার করি না, শুধু কয় মাস ব্যবহার করছি? 9 মাস। তাহলে 56,000কে, এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 56,000 ভাগ 12 গুণ 9, তাহলে এটা এখানে আসে 42,000। তাহলে দেখো, 3 বছরে, প্রায় 3 বছর, 14 সাল সম্পূর্ণ, 15 সাল সম্পূর্ণ, 16 সালে 9 মাস ব্যবহারের পরে আমাদের কাছে এটার অপচয় আসে কত? টোটাল অপচয় কত পাই আমরা? 1,54,000। 1,54,000।
এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। দেখো বার্ষিক অবচয় 56 ধরে 16 সালে 56 এর 9 মাসের অবচয় ধরা যাবে, যে কারণ সম্পূর্ণ ব্যবহার করিনি। তাহলে টোটাল 3 বছর বিক্রয়ের আগ পর্যন্ত এটার অবচয় হচ্ছে 1,54,000 টাকা। তাহলে দেখো 3 লক্ষ টাকা দামের, টোটাল 3 লক্ষ টাকা দামের একটা মেশিন 3 বছর, প্রায় 3 বছর ব্যবহার করার পর 1,54,000 টাকা অবচয় আসে মোট। তাহলে আর আমাদের হাতে থাকে কত? 1,46,000। তাহলে দেখো 1,46,000 এটার ভ্যালু থাকে। মানে আমি একটা মোবাইল কিনছি 3 লক্ষ টাকা দিয়ে 14 সালে, এটা প্রায় 3 বছর ব্যবহারের পর অবচয় 1,54,000 বাদ দিলে আমার অবশিষ্ট ভ্যালু থাকে 1,46,000। ওই 1,46,000 টাকা দামের 3 বছর বাদে 1,46,000 টাকা দাম দাঁড়াবে ওই ধরনের একটি মোবাইল ফোন আমি বিক্রয় করছি 1,60,000 টাকা দিয়ে। তাহলে 1,60,000 থেকে 1,46,000 বাদ দিলে তাহলে আমি চালাকি করছি, কারণ 1,46,000 টাকা সমপরিমাণ মেশিন আমি বিক্রয় করছি কত? 1,60,000। তাহলে 14,000 টাকা আমার প্রফিট, আমি বেশি দামে বিক্রয় করতে পারছি। ভ্যালুর চেয়ে বই মূল্য বর্তমান যে ভ্যালুটা আছে ওই প্রায় 3 বছর পরে 16 সালের 1 অক্টোবর এটার ভ্যালু দাঁড়াচ্ছে 1,46,000, কিন্তু আমি বিক্রি করছি 1,60,000 দিয়ে। তাহলে 14,000 আমার প্রফিট। তাহলে তোমরা প্রথমে টিকা আকারে বার্ষিক অবচয়টা বের করে এরকম নিচে 3 বছরের পুঞ্জীভূত অবচয়টা বের করবা, টিকা এটা করবা। এখন মূল অঙ্কে যখন যেতে হবে, দেখো মূল অঙ্কে ক নাম্বার এইভাবে করবো আমরা, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। আমরা আগে থেকেই জানি না লাভ হবে না ক্ষতি হবে। তাহলে মেশিন বিক্রয় করছি 1,60,000 দিয়ে, বাদ এখানে একটা টান দিবা, বাদ পুস্তক মূল্য। পুস্তক মূল্য মানে বর্তমানে কি ভ্যালু আছে। তাহলে আমি কিনছিলাম 3 লক্ষ টাকা দিয়ে, 2,80,000 দিয়ে কিনছি, সংস্থাপন খরচ 20,000। টোটাল সংস্থাপন খরচ না বহন খরচ? সংস্থাপন খরচ। তাহলে টোটাল 3 লক্ষ টাকা। এবং এটা পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ পুস্তক মূল্য মানে কি জানো? মেশিনের ক্রয় মূল্য বা মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পরে যে দিন বিক্রয় করে দিব ওই দিন এটার ভ্যালু কি কত ছিল। তাহলে 3 লক্ষ থেকে 1,54,000 পুঞ্জীভূত অবচয় বাদ দিলে এটার ভ্যালু থাকে কি? 1,46,000। এই 1,46,000 হচ্ছে কি মূলত পুস্তক মূল্য। তাহলে 1,46,000 টাকা দামের মেশিনটা আমি বিক্রয় করছি 2016 সালের 1 অক্টোবর 1,60,000 দিয়ে, তাহলে আমার প্রফিট হয়েছে 14,000 টাকা। আর যদি 1,60,000 তো এটা যদি ভ্যালু আরও বেশি থাকতো, মনে হয় 1,70,000 থাকতো, তাহলে 10,000 টাকা কি হইতো? ক্ষতি হইতো। এখন আমি যে ভ্যালু আছে এর চেয়ে আরও বেশি দামে বিক্রি করছি, এই জন্য আমার লাভ। ঠিক আছে, এটা হচ্ছে মূল অঙ্ক। আর এটা টিকাতে করবা, এটা এই জায়গার নিচে করবা, এই জায়গার নিচে এই অংশটা করবা যেটা শুরুতে করছি এটা। ঠিক আছে, তাহলে 42,000টা অনেকে নাও বুঝতে পারো। এটা হচ্ছে প্রতি বছর 56 করে, তো সরলরেখাকে প্রতি বছর অবচয় সেম, কিন্তু যে বছর বিক্রয় করে দিচ্ছি ওই বছর হচ্ছে 12 মাস ব্যবহার করে নাই, 1 অক্টোবর বিক্রয় করে দিচ্ছে, তার মানে অক্টোবরটাও ব্যবহার করে নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত 9 মাস ব্যবহার করছে। 12 দ্বারা ভাগ 9 দ্বারা গুণ করলে এই 42,000 টাকা পাওয়া যাবে। তাহলে 14 সালে 56, 15 সালে 56, 16 সালে হচ্ছে 42। যদি বলছে মেশিনটি 1 অক্টোবর বিক্রয় না করে এরকম বললে 16 সালের ডিসেম্বরের 31 তারিখ বিক্রয় করা হয়, তখন 16 সালেও অবচয় ধরতাম কত? 56,000। তখন 356 আমাদেরকে যোগ করতে হইতো আর কি। ঠিক আছে, এর ক নাম্বার শেষ। খ নাম্বারে বলছে যে দেখো 3 সালের কাহিনী দেওয়া আছে এখানে। 14 সালে কিনছে, 15 সালে ব্যবহার করছে, 14 সালেও ব্যবহার করছে, 16 সালে 9 মাস ব্যবহার করছে, 16 সালে বিক্রয় করে দিচ্ছে। কিন্তু আমাকে বলছে 16 সালের অবচয় সংক্রান্ত লেনদেনের জাবেদা দাও। শুধু অবচয়ের জাবেদা দিতে বললে অবচয়ের জাবেদা 2টা আমরা আগে করে আসছি, অবচয়ের জাবেদা শুধু 2টা, অবচয়ের জাবেদাগুলো দিব। দেখো 16 সালের 1 অক্টোবর বিক্রয় করছে কিন্তু মেশিনটা অক্টোবর, তাহলে 16 সালের 1 অক্টোবর বিক্রয় করলেও অবচয় হিসাব করবো যে বছরের শেষ দিন লিখে যে খাতায়, এটা হচ্ছে একটা নিয়ম। হিসাবকালের শেষ দিনই খাতায় লিপিবদ্ধ করা হয়, হিসাবকালের শেষ দিনই খাতায় কি লিপিবদ্ধ করা হয়। তাহলে অবচয় সংক্রান্ত বললে শুধু অবচয়ের লেনদেনগুলাই লিখতে হবে, অবচয়ের জাবেদা 2টাই লিখতে হবে, কারণ এখানে দেখো অলরেডি অবচয় সংক্রান্ত বলা আছে, অবচয় সংক্রান্ত শুধু অবচয়ের 2টা জাবেদা।
তাহলে অবচয়ের জাবেদা কি? অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট 2016 ডিসেম্বর 31। অনেকে বলো স্যার 1 অক্টোবর বিক্রি করছে, 1 অক্টোবর না লিখবেন, মেশিন 1 অক্টোবর বিক্রি করছে। যে একটা কথা মনে রাখবেন, মেশিন ক্রয় করে যে সেদিন, ক্রয় যেদিন করে সেদিনের তারিখের জাবেদা, আর বিক্রয় করে যে তখনও বিক্রয়ের একটা জাবেদা আছে, এটা সামনে আসবে। বিক্রয় করে যে ওই তারিখ দিতে হবে, কিন্তু অবচয়ের জাবেদা সবসময় ডিসেম্বর 31 তারিখ দিবা, এটা মনে রাখবা। তাহলে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব কি ক্রেডিট, ওই 42,000 টাকায় বসবে। কারণ আমাকে এখানে 14-15 দিতে বলে না, শুধু ষোলোর অবচয়ের যে দুইটা জাবেদা এগুলাই দিতে বলছে। এটা খ নম্বর শেষ। খ নম্বর শেষ। গতে কি বলছে দেখো, 14 থেকে 16 পর্যন্ত অবচয় হিসাব প্রস্তুত করো। 14 থেকে কি 16। আচ্ছা, এই দুইটা জাবেদা যে এখানে দিছে, 15 সালেও এই দুইটা জাবেদা এরকম আসছে না? অবচয়ের দুইটা জাবেদা অবচয়, তো প্রথম জাবেদায় তো অবচয় থাকে না, মেশিন কিনে যে এখানে তো অবচয়ের কোনো কথা নেই। তাহলে ওইখানেও অবচয়ের জাবেদা দুইটা, 15 সালেও অবচয়ের জাবেদা দুইটা, এখানেও অবচয়ের জাবেদা কি দুইটা। তবে 14 আর 15-তে 56 করে হবে, এখানে 42। তাহলে 3 সালের যদি কি করতে বলে আমাদের, এই যে দেখো অবচয়ের, এই দেখো গ নাম্বারটা দেখো, 14 থেকে 16 সাল পর্যন্ত অবচয় কি দিতে বলছে? অবচয় হিসাব প্রস্তুত করতে বলছে, রহিম লিমিটেড অবচয় হিসাব। তাহলে প্রথম জাবেদায় অবচয় ডেবিট, জাবেদায় তো অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট থাকে না? অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় কি ক্রেডিট। তাহলে অবচয় ডেবিট, ডেবিট পাশে বসাইছি। এটা আমি টি চকে করছি, চলমান যার চকে না করে কি টি চকে দেখাইছি, তোমরা চলমান যার চকেও করতে পারবা। তাহলে আরেকটা অবচয় আছে যে কোন দিকে, ক্রেডিটে, ক্রেডিটে বসাইছি নাম বিপরীত। তাহলে ব্যালেন্স করে ফেলছে, উভয় পাশে মিলে গেছে। তাহলে এখানে 14 শেষ। এখানে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেওয়ার দরকার হলে, এখানে 14 শেষ। এরপরে 15 তো সেম জাবেদা, অবচয় ডেবিটে আছে না 56,000। তবে এটা আমরা দিই নাই আর কি, এটা তো জাবেদাগুলো তো সবার মুখস্থ হয়ে গেছে অলরেডি, এতগুলো অঙ্ক করতেছে করতে করতে। এরপর আরেকটা অবচয় আছে ক্রেডিটে, এটার বিপরীত নাম কি আয় সারাংশ, এখানে উভয় পাশে মিলে গেছে, এখানে 15 শেষ। এরপরে 16তে 42 করে পাইছি না? অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, ডেবিটে বসেছি নামটা বিপরীত। তারপর আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, অবচয় ক্রেডিটে বসেছি নামটা বিপরীত, এখানেও 42,000 মিলে গেছে। তবে এখানে 3 বছর হয়েছে। তবে এই টানগুলো পরীক্ষায় দেওয়া যাবে না, এটা আমি চলমান দেয়ার চকে করাই নাই, এখানে টি চকে করাইছি। তোমরা চাইলে এটা চলমান দেয়ার চকেও করতে পারো, আগে যেভাবে করাইছি একের অধিক তো করাইছি। 3 বছর হলো সেম, একটু ঘরটা চকটা বড় করে আঁকবা। আচ্ছা, এখানে দেখাইছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে, এখানেও আমি আবার কি চলমান দেয়ার চকেও এখানে করাইছি সেম। তাহলে অবচয় ডেবিট, ডেবিটে বসাইছি নাম বিপরীত, পুঞ্জীবিত অবচয়, ব্যালেন্সও এখানে বসাইছি। তারপর অবচয় আরেকটা আছে ক্রেডিটে, বিপরীত নাম কি আয় বিবরণী বা আয় সারাংশ, একই কথা। এখন এটা কাটা গেছে, এখানে কিছু নাই, ঠিক আছে। এখানে মনে করো 14 শেষ। এরপরে 15 সেম, অবচয় ডেবিটে আছে, ব্যালেন্সও ডেবিটে বসাইছি, বিপরীত নাম পুঞ্জীবিত অবচয়। আরেকটা অবচয় আছে ক্রেডিটে, বিপরীত নাম আয় বিবরণী বা আয় সারাংশ, এখানে ব্যালেন্স নাই, তাহলে এখানে 15 শেষ। 16 অবচয় ডেবিটে আছে 42,000, বিপরীত নাম পুঞ্জীভূত অবচয় হিসাব, ব্যালেন্সটাও 42,000 এখানে বসেছে। আরেকটা অবচয় আছে ক্রেডিটে, বিপরীত নাম কি আয় সারাংশ, এটা ব্যালেন্স করলে এখানেও কি কিছু নাই। তাহলে এগুলো টান দেওয়া যাবে না, এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য টানগুলো আমি দিছি তোমাদের, ঠিক আছে। এগুলো স্যারেরা বুঝে নিবে। এখন দেখো এই জাবেদাগুলো স্যার আপনি যে 14, 15, 16 এগুলো কোথায় পাইছেন? এগুলো তো আমরা জাবেদা করতে বলে নাই, কিন্তু জাবেদা তো সেম হবে। 14তে বললে জাবেদা কত হইতো, জাবেদা তো আর নতুন আসতো না। ধরো এখানে 16 বলছে, তো 14 বললেও এর উপরে 2টা, 15 বললে এর নিচে 2টা হইতো আর কি, এরকম অবচয়ের জাবেদা। তবে 14তে তো মেশিনের একটা জাবেদা সহ হয়, কিন্তু অবচয় সংক্রান্ত জাবেদা কিন্তু প্রতি অঙ্কে প্রতি বছর 2টা করে হয়। একটা হচ্ছে অবচয়ের সমন্বয় জাবেদা, আরেকটা হচ্ছে কি সমাপনী জাবেদা, এরকম 2টা করে থাকে। তাহলে 14 আর 15তে 56 করে, এখানে হচ্ছে 42। এবার আসো আমাদের মূল প্রশ্ন অনুযায়ী আলোচনা শেষ, কিন্তু এই যে এখানে যে উদ্দীপকটা, এটা একবার এক এক রকম করে আসে প্রশ্ন, এখানে একবার এক এক রকম করে আসে। এটা বেশিরভাগ দেয়, এটা পাইলাম। খ নম্বর প্রশ্নটা বেশি চেঞ্জ করে। 16 সালের অবচয় সংক্রান্ত লেনদেনে জাবেদা বলছে, তো অবচয়েরগুলো তো দিছি। এটা না বলে যদি এরকম বলতো 16 সালের মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির জাবেদা দাও। 16 সালে ঘটনা কী কী ঘটছে দেখো। 16 সালে মেশিন বিক্রয় করে ফেলছি না, মেশিন বিক্রয়ের একটা ঘটনা ঘটছে,
আর অবচয় ধরছি যে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে আমাদের কাজকে বলছে এমনি অবচয়ের জাবেদাগুলো দিতে, তাহলে আমরা অবচয়েরগুলো দিছি। দেখো আমরা অবচয়েরগুলো দিছি, অবচয় সংক্রান্ত বলছে। কিন্তু খ নম্বর প্রশ্নটা যদি একটু পরিবর্তন করে, এই জন্য এগুলো আমি একটা চিহ্ন দিয়ে দিছি, এগুলো হচ্ছে অঙ্কের বাইরে আর একটু চেঞ্জ করে আসলে কীভাবে হতে পারে এটা দেখাচ্ছি। 2016 সালের মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি সংক্রান্ত জাবেদা দাখিলা। তাহলে 16 সালে মেশিন বিক্রয় করে ফেলছি না আমরা, তাহলে মেশিন বিক্রয় করছি কত দিয়ে? 1,60,000। তারপর মেশিন নগদান হিসাব ডেবিট, হ্যাঁ, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট, মেশিন বিক্রয়জনিত লাভ ক্রেডিট, মেশিন হিসাব ক্রেডিট। তাহলে দেখো মেশিন বিক্রয় করছি নগদ 1,60,000 দিয়ে, এই যে এখানে করছিলাম, এই যে 1,60,000 দিয়ে, আর এটার পুঞ্জীভূত অবচয় কত? 1,54,000। তারপর লাভ হয়েছে কত? 14,000। আর টোটাল মেশিন কত টাকার কমে যাচ্ছে? 3 লক্ষ টাকার মেশিন ক্রেডিট। এটা কেন ডেবিট ক্রেডিট হচ্ছে এটা দেখো, একটা কথা একটু আগে বলছিলাম, মেশিন কিনলে যে তারিখ কিনে সে তারিখের যাবে, বেচলেও যে তারিখ বেচে সে তারিখের যাবে। এই যে এটা 1 অক্টোবর বিক্রি করছে, 1 অক্টোবরের যাবে। এটা কখন হবে যদি প্রশ্ন বলে? শুধু মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির জাবেদা, তখন শুধু এই 4টা লেনদেন লিখে, মানে এই জাবেদাটা লিখে দিলে হবে। এবার আসো স্যার, আপনি এখানে আমতাজে আপনি ডেবিট ক্রেডিট করে ফেলছেন। যে ডেবিট ক্রেডিটের বিষয়টা একটু বুঝাই দিচ্ছি, ভালো করে একটু খেয়াল করো। মেশিন বিক্রয় করছি, ক্যাশ টাকা আসছে 1,60,000। এটা আমার জন্য সম্পদ বাড়ছে না? সম্পদ বাড়লে কি? ডেবিট। সম্পদ বাড়লে প্লাস হলে ডেবিট, এটা আমরা সবাই জানি। অ্যাসেট বাড়ছে। আর পুঞ্জীভূত অবচয় স্যার এতদিন ক্রেডিট লিখে আসছেন, এই যে জাবেদায় স্যার পুঞ্জীভূত অবচয় আপনি ক্রেডিট লিখে আসছেন, এটা ডেবিট, এটা ক্রেডিট লিখে আসছেন। এখানে আবার আপনি স্যার ডেবিট কেন করতেছেন? দেখো এখানে যে পুঞ্জীভূত অবচয়টা 1,54,000 ধরছি, এটাকে আমার কারবারের সকল মেশিনের পুঞ্জীভূত অবচয়, নাকি যে মেশিনটা বিক্রয় করে দিচ্ছি 3 লক্ষ টাকা দামের মেশিন, ওই মেশিনটার পুঞ্জীভূত অবচয়? ওই মেশিনটার পুঞ্জীভূত অবচয়। একটা বিষয় মনে রাখবা, আমরা যখন আমার কারবারে 10টা মেশিন আছে, আমি একটা বিক্রি করতেছি, সব করতেছি না। মেশিন যখন বিক্রি করে দিব, ওই মেশিন রিলেটেড যে অবচয়ের হিসাবগুলো আছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় আগে ছিল ক্রেডিট, হিসাব বন্ধ করতে হয় উল্টা দাখিলার মাধ্যমে। আগে ডেবিট ক্রেডিট ছিল, এখন উল্টা দাখিলা দেবে, এটা ডেবিট হয়ে যাবে। আরও সিম্পলি যদি বুঝতে চাও, ধরো তোমরা 2 বোন, তোমাদের 2 বোন মানে তোমাদের ফ্যামিলি মেম্বার টোটাল 6 জন। তোমার মা বাবা এক রুমে থাকে, তোমার এই বড় বোন এক রুমে থাকে, আর তোমার 2 ভাই এক রুমে থাকে। তাহলে টোটাল 3টা রুম, আর একটা ড্রয়িং আছে, ড্রয়িংয়ে তুমি থাকো, তুমি মেয়ে মনে করো, তুমি ড্রয়িংয়ে থাকো। এখন বোন বিয়ে দিয়ে দিচ্ছে বড় বোনকে তোমার, তাহলে তুমি হচ্ছে 2 নাম্বার বোনটা। এখন তোমাকে ড্রয়িং বা ডাইনিংয়ে থাকতে হয়। এখন ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর রুমটা, যেহেতু ছেলেদের রুমে 2 জন থাকে, তোমার বড় আপু একটা রুমে থাকে, ওই রুমটা যদি ওর বিয়ে হয়ে যায়, ওই রুমটা খালি হয়ে গেলে ওই রুমটা মূলত কে পাবে? আইন অনুযায়ী তুমি পাবা না, তুমি এতদিন কষ্ট করে ড্রয়িং বা ডাইনিংয়ে থাকতা। তো তোমার আপুর ধরো বিভিন্ন মোবাইল বা ব্যবহৃত আসবাবপত্র, বেশিরভাগ ক্ষেত্রে কাপড় চোপড়, সব বেশিরভাগ কি শ্বশুরবাড়িতে আর নেয় না, তোমার হয়ে যাবে এগুলো। তাহলে এক প্রকার তোমার আপুকে বিয়ে দেওয়া মানে ওর হিসাবটা তোমাদের ফ্যামিলি থেকে এক প্রকার ক্লোজ হয়ে গেছে। ও আবার আসলে মেহমান হিসাবে আসবে, প্রতিদিন কিন্তু আর তোমার ফ্যামিলিতে আসবে না, মাঝে মধ্যে মেহমান হিসাবে আসবে। ঠিক একটা মেশিন যখন বিক্রয় করে দেওয়া হবে, ওই মেশিনের যত হিসাব আছে অবচয় সংক্রান্ত এগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা আর হিসাবটা আর কখনো খুলবো না, কারণ মেশিনটা একেবারে আমরা কি বিক্রয় করে ফেলতেছি। ঠিক যেমন তোমার বড় আপুকে বিয়ে দেওয়ার ফলে ওর মোবাইল বই তো উন্নত মানের আসবাবপত্র যেগুলো আছে সব তুমি নিয়ে নিচ্ছ। ও আবার আসলে হয়তো বা তোমাদের ফ্যামিলিতে আসবে যে মেহমান হিসাবে, মানে প্রতিনিয়ত থাকার জন্য আর আসবে না, মাঝে মধ্যে আসবে। তাহলে হিসাব বন্ধ করে দেওয়া হয় বিপরীত দাখিলার মাধ্যমে। আগে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল, এখন ডেবিট। এটা কোনটা বন্ধ করতেছি? যে মেশিনটা বিক্রি করতেছি ওই মেশিনের অবচয়টা বন্ধ করে দিচ্ছি। যে আরও অনেকগুলো মেশিন আছে আমার কারবারে, এগুলোতে এখনও বিক্রি করতেছি না, তাহলে ওইগুলোর হিসাব তো চলমান রাখতে হবে। ঠিক আছে, এবার আসো মেশিন বিক্রয়জনিত লাভ, লাভটা আয়। এটা হচ্ছে বিপরীত সম্পত্তি, বুঝছো? এটা বিপরীত সম্পত্তি, এই পুঞ্জীভূত অবচয় এটা কি হবে? পুঞ্জীভূত অবচয়টা, এই জন্য এটা ডেবিট। এটা হিসাবটা বন্ধ করে দিচ্ছে। আগে ক্রেডিট ছিল, পুঞ্জীভূত অবচয় আগে বিপরীত সম্পত্তি হিসাবে ক্রেডিট ছিল, এখন হিসাবটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য এটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর মেশিন বিক্রয়জনিত লাভ, লাভ হলে আয় বাড়লে টাকা আসে, এই জন্য ক্রেডিট।
আর মেশিন কত টাকার কমে যাচ্ছে আসলে টোটাল কারবার থেকে। 14 সালে যে 3 লক্ষ টাকার মেশিন কিনছিলাম, 16 সালের অক্টোবর 1 তারিখ আসলে ওই 3 লক্ষ টাকার মেশিনই কারবার থেকে চলে যাচ্ছে। তুমি বলবা না যে আমার 1,54,000 টাকা দামের মেশিন যাচ্ছে বা 1,46,000 টাকা অবচয় বাদ দেওয়া, মানে অপঞ্জীবিত অবচয় বাদ দেওয়ার পর, এটা বলবা নাকি আসলে 3 লক্ষ টাকার মেশিন চলে যাচ্ছে এরকম বলবা? ধরো তুমি একটা 2 লাখ টাকা দিয়ে আইফোন ক্রয় করছো, তুমি 2 বছর পর বিক্রি করছো, তুমি এরকম বলবা? আইফোনের দাম মনে করো ব্যবহার হলে এটার দাম কমে 50,000 হয়ে গেছে, তুমি কি এরকম বলবা তোমার বন্ধুকে, দোস্ত আমি আজকে 50,000 টাকা দামের আইফোনটা বিক্রি করে ফেলছি, এরকম বলবা? নাকি দোস্ত আমি যে 3 বছর আগে 2 লক্ষ টাকা দামের কি আইফোন কিনছিলাম এটা আজকে বিক্রি করছি? তাহলে ঠিক এখানে এরকম 3 লক্ষ টাকাকেই দেখাতে হবে, 3 লক্ষ টাকা, ঠিক আছে? এতটুকু হবে যদি বিক্রয়জনিত লাভ বা ক্ষতির বলে এই জাবেদাটা দিতে হবে। এবার আসো প্রশ্ন যদি আরেকটু চেঞ্জ হয়, যদি বলো যে 16 সালের প্রয়োজনীয় জাবেদা দাও। 16 সালে কি কি ঘটনা ঘটছে দেখো। 16 সালে মেশিন বিক্রয়ের একটা ঘটনা ঘটছে, প্রয়োজনীয় বললে যখন, তারপর অবচয়ের সমন্বয় জাবেদা, অবচয়ের সমাপনী জাবেদা। তাহলে একটু আগে যে 2 ভাগ করে দিছি, মেশিন বিক্রয়ের জাবেদা, অবচয়ের 2টা জাবেদা, এগুলো আসবে প্লাস মেশিন বিক্রয় করে যে লাভ হয়েছিল না 1 টাকা, এই যে এখানে মেশিন বিক্রয় করে যে 14,000 টাকা লাভ হয়েছে না, অবচয়কে যেমন বন্ধ করে দিতে হয়, এই যে এখানে আমরা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করে দিয়েছে, ঠিক এখানে লাভ হয়েছে যে এটাকেও যেমন দেখো অবচয় ডেবিটকে বন্ধ করতেছে যে ডেবিটের জায়গাটা আয় বিবরণী নিয়ে ফেলে, অবচয় ক্রেডিটে চলে আসে। ঠিক এখানে মেশিন বিক্রয়জনিত লাভটা ক্রেডিট না, এখন ক্রেডিটের জায়গাটা আয় বিবরণী নিয়ে ফেলছে দেখো, তাহলে বিক্রয়জনিত লাভটা কোথায় চলে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে এটা আয় বিবরণীর মাধ্যমে বন্ধ করতে হবে, লাভ হোক লস হোক। তাহলে যদি বলো যে প্রয়োজনীয়, তখন বিক্রয় করছে যে এটা আসবে, অবচয়ের 2টা আসবে, অতিরিক্ত একটা এটা আনতে হবে। মেশিন বিক্রয় করছে যে লাভ হয়েছে যে এই হিসাবটাকে 14,000 টাকা বন্ধ করে দিতে হবে। যদি বলছে 16 সালের প্রয়োজনীয় জাবেদা দাও, তখন এটা সম্পূর্ণ এই 4টা দিতে হবে। এবার আসো দেখো আরেকটু ব্যতিক্রম করে দেখাচ্ছি। 16 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ক্ষতি হলে কীরকম হবে? ক্ষতি হলে মনে করো আজকে যদি মেশিনটি 1,32,000 টাকায় বিক্রয় করা হয়, আমরা মেশিনটি কত দিয়ে বিক্রি করছি স্যার একটু দেখেন তো, মেশিনটি কত দিয়ে বিক্রি করছি আমরা? 1,60,000 দিয়ে, সেজন্য 14,000 কি হয়েছে লাভ। যদি 1,32,000 দিয়ে বিক্রি করতাম, তাহলে বরঞ্চ আমার আরও কি হয়ে যেত, 1,46,000 থেকে 1,32,000 গেলে তখনও 14,000, কিন্তু তখন কিন্তু কি লাভ হইতো না, কারণ বিক্রয় মূল্য কম, ক্ষতি হইতো। 14,000 টাকা তখন কি ক্ষতি হইতো। তখন কোন ধরনের জাবেদা দিতে হবে? এর পরের প্রশ্নটা দেখো, ক্ষতি হলে এখানে দেখাচ্ছি, এই দেখো 1 অক্টোবর সেম নগদান ডেবিট, পুঞ্জীভূত অবচয় সেম আগের মতো ডেবিট, ক্ষতি ডেবিট হবে আজকে, ক্ষতি ডেবিট। দেখো 14,000 আগে ক্রেডিটে ছিল, এখানে ডেবিটে চলে আসে। ঠিক এই মেশিন কি ক্রেডিট হবে, এটা ডেবিট হবে, ক্রেডিট, 3টা ডেবিট 1টা ক্রেডিট। এবার এখানে অবচয় তো সেম 42,000ই থাকবে, কিন্তু এই যে এই জায়গায় এর আগে তো ক্ষতি হয়েছিল, এর আগে লাভ হয়েছিল, লাভ ক্রেডিট ছিল না, ক্রেডিটটাকে বন্ধ করছিলাম যে কি দিয়ে, ক্রেডিটটা কিভাবে বন্ধ করছিলাম দেখো, এই লাভ হয়েছিল যে লাভটার জায়গাটা আয় বিবরণী নিয়ে ফেলছে, ওই লাভটা ডেবিটে চলে যাবে। আজকে ক্ষতি হয়েছে না, ক্ষতি ডেবিটে আছে না, ক্ষতির জায়গাটা আয় বিবরণী নিয়ে ফেলবে, ক্ষতি কোথায় চলে আসবে? ক্রেডিটে চলে আসবে, বিক্রয়জনিত ক্ষতি। এইভাবে দিতে হবে যদি ক্ষতি হয়। আমি ক্ষতিরটাও শিখাই দিলাম, যদি ক্ষতি হয় এইভাবে করতে হবে, ঠিক আছে? এখানেও 4টা, যদি ক্ষতি হলে প্রয়োজনীয় দিতে বলে, আর ক্ষতি হলে যদি শুধু বলে যে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির, তখন শুধু এইটা। আর যদি বলে যে ওই সালে শুধু অবচয় সংক্রান্তগুলো দাও, তখন এই 2টা। আর প্রয়োজনীয় বললে 4টা লাগবে, 4টা দিতে হবে। এখন দেখো এই যে এখানে যে 2টা জাবেদা আছে, তোমাদের টেস্ট পেপারে দেখবে যে এই 2টা জাবেদা ক্ষতির ক্ষেত্রে একসাথে দিতে পারবে। কেন জানো? এখানে দেখো, এই দেখো আমি এখন স্যার আপনি 4টার জায়গায় 3টা নিয়ে আসছেন, সেম কেমনে করছি দেখো, এই 2টাকে এখানে দেখো, এখানেও আয় বিবরণী ডেবিট, এখানেও আয় বিবরণী ডেবিট না, তাহলে 2টার আয় বিবরণী ডেবিট করে ফেলছে যে 42 + 14, 42 + 14 একসাথে লিখে ফেলছে।
দেখবা এরকম বইতে টেস্ট পেপারে এইভাবে করছে। তাইলে 42 প্লাস 14 আয় বিবরণী দুইটার ডেবিট 56। আর বিক্রয়জনিত ক্ষতি, ক্ষতিটা আমাদের জন্য কি, ক্ষতি বন্ধ করে দিচ্ছি না, ক্ষতি এখন আগে ডেবিট ছিল এখন ক্রেডিট হয়ে যাবে। আর অবচয় বন্ধ করে দিচ্ছি না, অবচয় আগে ডেবিট ছিল এখন কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে একটা 14 একটা 42, এর আগেরটাই করছে যে দেখো শুধু এই জাবেদাটা, এখানে যেহেতু আয় বিবরণী দুইটাই ডেবিট, দুইটা একসাথে লিখছে, তারপর অবচয় ক্রেডিট, অবচয় 42টা লিখছে, বিক্রয়জনিত ক্ষতি অবচয় ক্রেডিট 42,000 লিখছে, বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। তাহলে এই একটা দুইটা তিনটা চারটা 4 লাইন না লিখে এখানে 3 লাইনে লিখে গেছে যে আয় বিবরণী ডেবিট, ক্ষতিটা একটু আগে লিখতে অসুবিধা নেই, আগে লিখতেও পারো পরে লিখতে পারো, বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট, অবচয় হিসেব কি ক্রেডিট। হ্যাঁ অনেকে এটা আবার বইয়ে দেখে 56, এটা মনে হয় ওই 14 সালের অবচয় মনে হয় না, এটা হচ্ছে এই দুইটা লেনদেনকে 4 লাইন না লিখে 2 লাইনে লিখছে, যেরকম চালাকি করে। তাহলে এই অঙ্কের মাধ্যমে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির এই ধরনের অঙ্কগুলো বেশিরভাগ আসে সরলরৈখিক হতে, সরলরৈখিক বিস্তির কিস্তির নিয়ম হতে। এখানে এই অঙ্কটা যদি 10 ভাবও আসে, আমি প্রত্যেকটা টাইপ এখানে দেখাই দিছি। তোমরা তোমাদের বোর্ড কোয়েশ্চনে দেখবা যে এই প্রশ্নটা যে কোনো একটা পার্ট হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো এই ক্লাসটা যদি দরকার হলে আবার একটু রিভিউ করে দেখলে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের। এগুলো তো আমরা করছি, এটা তো শুরুতেই করে ফেলছিলাম। তাহলে এই ক্লাসটা হচ্ছে এতটুকুই।